নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যের রাজনীতি এক বড় পরিবর্তনের সামনে এসে দাঁড়িয়েছে। এটাই আমার থাম্বনেল বা শিরোনাম যাই বলতে পারেন। আমার কতগুলো নিজস্ব যুক্তি আছে, আপনারা সহমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আমি এই যুক্তিগুলো আপনাদের সামনে রাখতে চাই। তার থেকে আমার মনে হয়েছে যে রাজ্যের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, বা বলতে পারেন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল যে ফল করেছে, তারা বলছে তারা এর থেকেও ভালো ফলের প্রত্যাশা করেছিল, কিন্তু 29টি আসন জয় তৃণমূলের কাছে এই কঠিন নির্বাচনের পর রীতিমতো স্বস্তির ব্যাপার। বিজেপি অমিত শাহ টার্গেট দিয়েছিলেন 30, কিন্তু বিজেপি নেমে এসেছে 12। শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূলের থেকে একটা হলেও বিজেপি আসন বেশি পাবে, কিন্তু তা হয়নি। তাদের 2019-এর নির্বাচিত বেশ কয়েকজন সাংসদ পরাজয়ের সম্মুখীন হয়েছেন। যে কেন্দ্রগুলোতে বিজেপি জিতেছে সেখানে জয়ের ব্যবধান 2019 সালের থেকে কম। আবার তৃণমূল যে কেন্দ্রগুলোতে জিতেছে অধিকাংশ কেন্দ্রে জয়ের ব্যবধান অনেক। আমি ডায়মন্ড হারবারকে এর মধ্যে যুক্ত করছি না। কেন করছি না সেটা আমার সুধী দর্শক জানেন। তো নির্বাচনে ফলাফল বেরিয়ে গেছে, তৃণমূল এত ভালো ফল করেছে, তবে তো আগামী 10 বছর তৃণমূলের শান্তিতে রাজ্যপাট সামলানোর কথা। কিন্তু বিষয়টা কি তাই? এখানে আমার কতগুলো প্রশ্ন বা আমার কতগুলো যুক্তি যেটা আমি বলতে চাই আপনাদের কাছে। দেখুন, 2300 জনকে মার্জনা করবেন, 2300 জনকে নিজাম প্যালেসে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এরা শিক্ষক এবং অশিক্ষক যারা টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য। এখনো পর্যন্ত সংখ্যাটা হচ্ছে 2300। এই কুন্তল, শান্তনু, কাকু, প্রসন্ন রায় ছাড়াও আরো 35 জন এরকম এজেন্টের নাম নাকি পাওয়া গেছে, যারা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং যারা প্রভাবশালীদের হয়ে কালেক্টরের কাজ করেছেন, কালেকশন এজেন্টের কাজ করেছেন। এটা কিন্তু খুব শীঘ্রই সামনে আসছে। দেখুন, অনেকে বলছেন যে নিয়োগ দুর্নীতি বা অন্যান্য কোনো দুর্নীতির প্রভাবই নাকি নির্বাচনে পড়েনি। আমার মনে হচ্ছে এই ব্যাখ্যাটা খুব সরলীকৃত। অবশ্যই পড়েছে। আপনি বলতে পারেন সব জায়গায় পড়েনি। 121টা পুরসভা আছে রাজ্যে, তার মধ্যে 69টা পুরসভা যেখানে ভোট হয়েছে, মানে লোকসভার ভোটের প্রেক্ষিতে বলছি, 69টা পুরো এলাকায় রাজ্যের মধ্যে বিজেপি জয়লাভ করেছে, কংগ্রেস জয়লাভ করেছে 2টি পুরো এলাকায়, একটা ধুলিয়ান আর একটা বহরমপুর। কলকাতা পুরসভাতেও দেখবেন 45টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। শহরে, আধা শহরে, জেলা সদরে দুর্নীতির অভিযোগে শাসক দল যে বিদ্ধ, তার প্রভাব কিন্তু ইভিএম এ পড়েছে। অর্থাৎ এই কাঁটাটা কিন্তু খচখচ করে বিচ্ছে শাসক দলের অন্তরে। এখন 16ই জুলাই আপনার সুপ্রিম কোর্টে এসএসসি মামলা চূড়ান্ত শুনানি শুরু হবে, একটা রায় হবে, বহু নিয়োগ বাতিল হবে। যারা বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। একটা মুচলেখা দেওয়ার কথা ছিল যে আমি যদি চাকরিটা অসৎ উপায়ে পেয়েছি সেটা প্রমাণিত হয় তাহলে আমি টাকা ফেরত দেবো, কিন্তু এসে মুচলেখা এখনো পর্যন্ত কেউ দেননি। কিন্তু জানি না
আদালত বিষয়টাকে কিভাবে দেখবে। তাহলে সেখানে একটা অস্থিরতা তৈরি হবে। ৮,০০০ জনের উপরে শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হবে নাকি তার থেকে কম হবে, 1/3 চাকরি বাতিল হবে না তার থেকে সামান্য একটু কম হবে, এগুলো তো এই মুহূর্তে বলা যায় না। কিন্তু বহু চাকরি বাতিল হবে। যাদের চাকরি বাতিল হলো টাকাটা ফেরত দিতে হবে। তো এ তো কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, এ তো আর চ্যালেঞ্জ করা যাবে না, সর্বোচ্চ আদালতের নির্দেশ। যারা ঘটি বাটি জমি বন্ধক রেখে বিক্রি করে দালালদের হাতে টাকা দিয়েছিলেন একটা চাকরি পাওয়ার জন্য, তারা যখন দেখবেন চাকরিটাও গেল, টাকাও ফেরত দিতে হচ্ছে, সর্বশান্ত হয়ে পথে বসছি। যাদেরকে তারা টাকাটা দিয়েছিলেন তাদের কাছ থেকে নিশ্চয়ই তারা টাকাটা আদায় করার চেষ্টা করবেন। সামাজিক অস্থিরতা তৈরি হবে। দেখুন, এজেন্টগুলো কোনো প্রভাবশালীদের দ্বারা নিযুক্ত। প্রভাবশালী তো আর সরাসরি টাকা নেননি, প্রভাবশালীরা এজেন্টের মাধ্যমে নিয়েছেন। নানা রকম স্তর বিন্যাস আছে এজেন্ট। কাকু যেমন সর্বোচ্চ দালাল, কিন্তু দালালদেরও একটা তো শ্রেণী বিন্যাস আছে। কুন্তল, শান্তনু, প্রসন্ন এরা দালাল, তাপস মণ্ডল দালাল, এরকম আরো দালালের সন্ধান পাওয়া গেছে। তাহলে দালালের সন্ধান যখন পাওয়া গেছে তখন রাজনেতারাও যে এর সঙ্গে যুক্ত তা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তাদের নামও আস্তে আস্তে সামনে আসবে। আরো একটা অস্থিরতা, আরো একটা চাপান্তর, আবার দুর্নীতির অভিযোগে রাস্তায় নামবে বিরোধীরা। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ৩০শে জুলাইয়ের মধ্যে সিবিআই এবং ইডিকে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন। তাদের লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কিত আছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কিত আছে, মুখবন্ধ খামে ইডি দিয়েছে, তাতে নাকি অনেক রাজনেতার নাম আছে। মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জাস্টিস সিনহার কাছে বলেছিলেন যে রায় এই নামগুলো উল্লেখ করা হোক, কিন্তু জাস্টিস সিনহা রাজি হননি। কিন্তু এটাও সামনে আসবে। অনেক টাকা এবং সম্পত্তি, অনেক সম্পত্তি মার্জনা করবেন লিপস অ্যান্ড বাউন্সে অ্যাটাচ করেছে ইডি। সেই সম্পত্তির ডিড ভ্যালু কত আর মার্কেট ভ্যালু কত সেটা আমি বলতে পারবো না। কাগজে বিভিন্ন রকম ফিগার কোট করা হচ্ছে, আমি ওর মধ্যে যেতে চাই না। আমি শুধু বলছি যে অনেক সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সে অ্যাটাচ হয়েছে। ৩০শে জুলাই যখন চূড়ান্ত রিপোর্ট দেবে ইডি সিবিআই, তখন আরো অনেক কিছু সত্য সামনে আসবে। তাহলে স্বস্তিটা কিন্তু নেই শাসকের। নির্বাচনে জিতেছি মানে এই নয় যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের যে সংগঠিত আর্থিক অপরাধগুলো এই জমানায় হয়েছে সেগুলো মিথ্যা। হাজার দিনের উপর মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে সমস্ত ছেলে মেয়ে বসেছিলেন ন্যায্য চাকরির দাবিতে, তাদের এই কৃচ্ছ সাধন, তাদের এই আন্দোলন কিন্তু বৃথা হয়ে যায় না। দেখুন, বামেদের সময় মরিচ ঝাঁপি হয়েছিল, সেই কোন কালে বিজন সেতুতে আনন্দ মার্গীদের পুড়িয়ে মারা হয়েছিল। তারপরেও বাম শাসনের অবসান করতে ৩৪ বছর লেগেছে। বামেরা ১৯৮৭ সালের নির্বাচনে ২৫৪টি আসন পেয়েছিলেন। এখনো পর্যন্ত সর্বাধিক বামেদের শাসনকালে এই আসন প্রাপ্তি। তার আগেই তো আনন্দমার্গী হয়েছে, মরিচ ঝাঁপি হয়েছে, ভোটে প্রভাব পড়ে না। কিন্তু সেগুলো কি মিথ্যা? মিথ্যা না। ২০০১-২০০০ সালের কেশপুর গড়বেতা, কেশপুর লাইন, পাঁশকুড়া লাইন, এসব কি বৃথা? এগুলো কি মিথ্যা? মিথ্যা নয়। তাও ১১ বছর লেগে গেছিল বাম শাসনের অবসান করতে। এটাই বাস্তব। সময় লাগে, রাতারাতি কিছু হয় না। বামেদের অনেক পাপ যেমন কোনো দিনই ধুয়ে মুছে সাফ হবে না, তেমনি এই জমানায় যেভাবে চাকরি নিলাম করা হয়েছে
সেই অপরাধও নির্বাচনে জিতলে লঘু হয়ে যাবে না। আর কোনো কিছুই খুব সহজে হয় না। পশ্চিমবঙ্গের মানুষ একটা স্থিতাবস্থার পক্ষে থাকেন, তারপর তারা চূড়ান্ত রায়টা দেন। দেখুন, প্রধান বিরোধী দল বিজেপি তারা অনেক কিছু আশা করেছিল, কিন্তু সেই আশা পূরণ হয়নি। কিন্তু আপনি যদি বিজেপিকে 10 বছর আগে দেখেন আর এখনকার বিজেপি দেখেন, দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য। 14-15 সালে বিজেপি কি ছিল? শতাংশ ভোট পেত। কেউ কেউ আমরা মাথা ঘামাতাম বিজেপিকে নিয়ে মাথা ঘামানো শুরু হলো 5-6 বছর আগে। 2019-এর লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে তারা যখন 18টা আসন পেল, তখন বিজেপিকে নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। 21-এ তারা প্রধান বিরোধী দল হলো। 24-এর লোকসভা নির্বাচনে 12টি আসন পেল, আসন প্রাপ্তি কম হলো। 2021-এর বিধানসভার নিরিখে তাদের ভোট প্রাপ্তির হার বাড়লো এবং পশ্চিমবঙ্গের রাজনীতি দ্বিমেরুকৃত হয়ে গেল। তাহলে বিগত 5-6 বছর ধরে বিজেপির এই উত্থান এবং তাদের এই উত্থানকে এখন তারা কনসলিডেট করেছে, কিন্তু যে ক্রিটিক্যাল মাস যেটা দরকার ক্ষমতায় আসতে গেলে, সেটা এখনো তারা পায়নি। কেন পায়নি তার ব্যাখ্যা অনেকে দিয়েছেন। মুসলমান ভাইদের একটা হয়ে তৃণমূলকে ভোট দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডারের একটা প্রভাব পড়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উত্তরবঙ্গে বিজেপি যে 6টি আসন পেয়েছে, কুচবিহার তারা হেরেছে, সেখানেও তো মাতৃশক্তি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। সেখানে ফলাফল অন্যরকম হলো কেন? হ্যাঁ, মুসলমানরা সেখানে অনেক ক্ষেত্রে বাম কংগ্রেসকে বেছে নিয়েছিলেন, সেই জন্য মালদার 2টো আসন, উত্তর দিনাজপুরে মানে রায়গঞ্জের আসন তৃণমূল সেভাবে দাগ কাটতে পারেনি। আর দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা কার্যত লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছেন। বাম কংগ্রেস সুবিধা করতে পারেনি। দ্বিমেরুকৃত লড়াইয়ে তৃণমূল অনেক জায়গায় অ্যাডভান্টেজ পেয়েছে, তাও বিজেপি 12টা আসন পেয়েছে। এই তো ছবি। কিন্তু তারপরে যেটা দেখলাম, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখনো পর্যন্ত সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যেভাবে প্রাতঃভ্রমণে হাঁটতে হাঁটতে, কখনো মাছ ধরতে ধরতে ক্যামেরার সামনে যা খুশি বললেন, তাকে কাঠি করা হয়েছে এটা বললেন, তার নিশানা শুভেন্দু অধিকারী, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দিলীপবাবু যখন বর্ধমান দুর্গাপুরে তাকে প্রার্থী করা হয়েছিল, তিনি কিন্তু ক্যামেরার সামনে বলেছিলেন দিলীপ ঘোষ জিততে এসছে। তারপর হেরে যাওয়ার পরে তিনি ক্ষোভের জ্বালামুখটা খুলে দিলেন। তিনি রাজ্য সভাপতি, তার বলার কিছু থাকলে দলের অভ্যন্তরে বলতে পারতেন। অতীতেও দিলীপবাবু অনেক বেফাঁস মন্তব্য করে দলকে বিপদে ফেলেছেন, তাকে কার্যত সেন্সর করা হয়েছিল, কিন্তু দিলীপবাবু শুধরাবার নন। তার যখন যেটা মনে হয় তখন সেটা বলেন। তবে দিলীপবাবু কর্মী সমর্থকদের মধ্যে জনপ্রিয়। শুক্রবার দিন দিলীপবাবু বিধানসভায় গিয়েছিলেন, বিরোধীদের ঘরেও গিয়েছিলেন, কেউ ছিলেন না, অফিসের লোকজনদের সঙ্গে কথা বলে চলে আসেন। তারপর ময়না থেকে যেটা অশোক দিন্দা ক্ষোভের জ্বালামুখ খুলে দেন দিলীপবাবুর বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে। দেখুন, দিলীপবাবুর ক্ষোভ হতে পারে, হাড়ের যন্ত্রণা থাকতে পারে, কিন্তু তিনি ক্যামেরার সামনে যেভাবে কথাগুলো বলেছেন, বিজেপির মতো একটা শৃঙ্খলা মেনে চলা দলের একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে এটা কিন্তু কেউ প্রত্যাশা করে না। আশা করি দিলীপবাবু তার ক্ষোভ, তার যন্ত্রণার কথা যে প্ল্যাটফর্মে বললে সুরাহা মিলতে পারে সেখানেই বলবেন ভবিষ্যতে। একটা রাজনৈতিক দল যখন পরাজয়ের মুখোমুখি হয়, তখন তার মধ্যে অনেক রকম ক্রস কারেন্ট কাজ করে। যারা গুরুত্ব না পেয়ে ঘরে বসেছিলেন, তারা এবার গায়ের ঝাল মিটিয়ে নেওয়ার সুযোগ পান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর পশ্চিমবঙ্গে তো একটা রাজনৈতিক সন্ত্রাসের ঐতিহ্য আছে, সব জায়গায় তো নির্বাচন হয়েছে, কোথায় বলুন তো? বিরোধী দলের কর্মী সমর্থকদের আক্রমণ করা, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, তাদের ছোটখাটো দোকান ভাঙচুর করে দেওয়া, তারা কেন আশ্রয় নিতে বাধ্য হবে দলীয় অফিসে বা এতে?
আশ্রয় শিবিরে। নির্বাচন মিটে গেছে, যাকে ভোট দেওয়ার মনে করেছে দিয়েছেন, কিন্তু ভোট মেটার পরে এভাবে বিরোধী দলের কর্মীদের, সমর্থকদের, পোলিং এজেন্টদের চিহ্নিত করে হামলা করা, ঘরছাড়া করা, এ কতদিন চলবে এই ট্র্যাডিশন? আমরা এগিয়ে বাংলা। শুভেন্দু অধিকারী রাজভবনে যেতে চেয়েছিলেন, তাকে অ্যালাউ করা হয়নি, আদালতে গেছিলেন, আদালত বলেছেন শুভেন্দু অধিকারী যেতে পারবেন। কাদেরকে নিয়ে যাবেন তার তালিকা তিনি তৈরি করবেন। দরকার ছিল না তো শুভেন্দুবাবুকে ওভাবে আটকানোর। উনি যেতেন, রাজ্যপালের সঙ্গে দেখা করতেন, যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে নিয়ে যেতেন, রাজ্যপালের সাথে কথা বলতেন। অনর্থক আদালতের ভৎসনার মুখে পড়তে হলো, আদালতের নির্দেশে বা শুভেন্দু অধিকারী যাবেন, এগুলো না করলেই হতো। রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, বলেছেন যে এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না, রাজ্যপাল তার অননুকরণীয় ভিক্টোরিয়ান স্টাইল ইংরেজিতে হয়তো কিছু বলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঐতিহ্য দীর্ঘদিন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষের যে ঐতিহ্য, সেটা 50 বছরের পুরনো, সেই যুক্তফ্রন্ট আমল থেকে বা তার আগে থেকে। সেটা ধীরে ধীরে পল্লবিত এখন মহীরুহের আকার ধারণ করেছে। তাই উপরতলার নেতৃত্ব যতই নিচের তলার কর্মী সমর্থকদের সংযত থাকতে বলুন না কেন, নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী দলের কর্মী সমর্থকদের দেখে নেওয়ার যে প্রবণতা, সেটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। কখনো একটু কম হয়, কখনো একটু বেশি হয়। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের সময় কি হয়েছিল, প্রায় 55 জন সহনাগরিকের রক্তে ভিজেছিল বাংলার মাটি। কে কোন রাজনৈতিক দল করেন সেটা কিন্তু ওরা বিবেচ্য নয়, প্রত্যেকে আমার সহনাগরিক। কারোর তৃণমূল করার অধিকার আছে, কারোর সিপিএম, কারোর কংগ্রেস, কারোর বিজেপি। তার মানে এই নয় যে মায়ের কোল খালি হবে। নির্বাচনের ফলে হারজিত তো থাকতেই পারে। সারা ভারতবর্ষ অন্য রাস্তায় হাঁটছে, কিন্তু আমরা হাঁটতে পারছি না। এটাও একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা, যে এর থেকে আমাদের মুক্তি হবে নাকি এই ঐতিহ্য চলেই যাবে চলেই যাবে চলেই যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হলেও চিন্তিত। তিনি জানেন দল জিতেছে, কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জ। এই আদালতের নির্দেশগুলো আসবে, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা নট হবে, তাদের টাকা ফেরত দিতে হবে, অস্থিরতা তৈরি হবে, আবার ধরপাকড় শুরু হবে। কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির নানা রকম মামলা চলছে। তার সঙ্গে আছে খাদ্য দুর্নীতির বিষয়টা। নতুন মন্ত্রী এসছেন শিবরাজ সিং চৌহান, গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষি কল্যাণ। আবাস যোজনায় 3 কোটি বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গেও 11 লক্ষের একটু বেশি বাড়ি তৈরির কথা ছিল। তার জন্য কেন্দ্র দেওয়া ছিল 8,200 কোটি টাকা, রাজ্যের 5,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্র টাকা ছাড়েনি, বলেছে আবাস যোজনায় আগে যে টাকা বরাদ্দ হয়েছে তা নিয়ে বিস্তর গরমিল হয়েছে, আগে হিসাব দিন তারপরে টাকা নিন। 100 দিনের কাজের টাকাও বন্ধ। নির্বাচনের আগে রাজ্য সরকার নিজের উদ্যোগে সেটা দিয়েছে, ঠিক আছে। তারা বলছে যে বাংলা আবাস যোজনা করবে, নিজের উদ্যোগে নেবে, বাংলা নাকি কারুর কাছ থেকে ভিক্ষা নেবে না। সরকারের সামাজিক কর্মসূচি চালানোতে কোনো বাধা নেই, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে বিকল্প রাজস্বের ব্যবস্থা করতে হবে। যেমন চন্দ্রবাবু নাইডু 3,000 টাকা করে ফ্রি বাস রাইড, 4টে বিনামূল্যে গ্যাস, 1,500 টাকা করে মাতৃশক্তিকে সহায়তা, মেধা আছে পয়সা নেই, বিদেশে উচ্চশিক্ষায় স্থান পেয়েছে সরকার সাহায্য করবে, বেকার ভাতা, নানাবিধ কর্মসূচি, 3-4 লক্ষ কোটি টাকার দেনা। নানা লোককে সেটা ইন্টারভিউ দিয়েছেন রাজদীপ সরদেসাইকে, সেখানে রোড ম্যাপটা মেনশন করেছেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ বিনিয়োগ, সরকারি বেসরকারি বিনিয়োগ, বিনিয়োগে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান, সরকারের ঘরে রাজস্ব, যে রাজস্ব আসবে সেই রাজস্ব দিয়ে আমি সামাজিক কর্মসূচি পালন করব।
শুধুমাত্র ঋণ করে রাজ্যবাসীর মাথায় ঋণের বোঝা বাড়িয়ে আমি যদি সামাজিক কর্মসূচি চালিয়ে ভোট করতে চাই, সেটা আলটিমেটলি একটা বিপর্যয়ের মুখে রাজ্যকে দাঁড় করিয়ে দেবে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। সে কেউ শাসক দলের সমর্থক হতে পারেন, কেউ বিরোধী দলের সমর্থক হতে পারেন, সবাই দেখুন আমরা রাজ্যের মানুষ। রাজ্যের ভালো হলে আমাদের ভালো লাগে, খারাপ হলে আমাদের খারাপ লাগে। তাহলে শিল্প আনতে হবে। এই সব চালিয়ে যেতে গেলে লক্ষ্মীর ভান্ডার টান্ডার আবাস যোজনা নিজের টাকা দিয়ে করতে গেলে 100 দিনের কাজে মজুরির টাকা রাজ্য সরকার জন্য নিজেকে দিতে হয়, তাহলে কিন্তু বড় বিনিয়োগ আনতে হবে এবং সরকারের রাজস্ব বাড়াতে হবে। এখনো পর্যন্ত কি সেই সম্ভাবনা খুব একটা উজ্জ্বল বলে মনে হচ্ছে? সেলের একটা বিনিয়োগের প্রস্তাব এসছে 36,000 কোটি টাকা, তাও সেন্ট্রাল গভর্নমেন্টের। একটু আশার আলো দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী কথা বলেছেন ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রির সঙ্গে। খুব কি আশার আলো দেখা যাচ্ছে? এই প্রশ্নগুলো মনে উঠছে। তাই তো বললাম না, নির্বাচনে তৃণমূল জিতেছে, 2 বছর বাদে বিধানসভা নির্বাচন, বহু সামাজিক কর্মসূচি আছে, জন্ম থেকে মৃত্যু সরকার আছে। নির্বাচনের আগে হয়তো আবার দেখবেন লক্ষ্মীর ভান্ডারের যে অনুদান, সেই অনুদানের টাকা বাড়িয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, আমি লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই, বরঞ্চ সমর্থক, কন্যাশ্রীর সমর্থক। কিন্তু এগুলো চালাতে গেলে আমাকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মডেল দরকার, বিনিয়োগ দরকার, রাজস্ব দরকার। সেগুলো না হলে আলটিমেটলি আমরা কিন্তু বিপর্যয়ের কিনারায় গিয়ে দাঁড়াবো। তাই লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফল শাসক দল করেছে, সব ঠিক আছে, কিন্তু বাংলার রাজনীতি একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে। আমি বললাম না যে নির্বাচনে যেটা কিন্তু সর্বরোখর বিশল্যকরণে নয়। মানুষ একটা রায় দিয়েছেন, সেই রায়ের অনেক কারণ থাকে কেন তারা দিয়েছেন। তার মানে এই নয় যে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যে ভোঁতা। তার মানে এই নয় যে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা নেই। তার মানে এই নয় যে রাজ্যে শিল্পায়নের ব্যাপক ড্রাইভ রাজ্য সরকার নিয়েছিল, সেগুলো সফল হয়েছে। বিজিবিএস তো অনেক হলো, কি আসলো, কতটা মোয়া হলো, কতটা মৌ হলো, কত টাকার বিনিয়োগ বাস্তবে এলো, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান, আমরা শ্বেতপত্র চাই। এমএসএমই নিয়ে প্রচুর ঢক্কানিনাদ শুনতে পাই। এমএসএমইর প্রকৃত চিত্রটা কি সেটাও জানার অধিকার তো আমাদের আছে। এই হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতি। তার উপর শাসক দলের অভ্যন্তরে একটা ক্ষমতার দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক কারণে আপাতত বিরতি নিয়েছিলেন। শুক্রবার তিনি ফলতায় গিয়েছিলেন, জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। কানাঘুষো যেটা শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী পদে দেখতে চান তৃণমূলের অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তাতে সম্মত নন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই কেন্দ্রের সরকারটা 3-4 মাস পরে ভেঙে যাবে, তারপর ইন্ডিয়া জোটের সরকার হবে, সেখানে অভিষেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে এবং অভিষেকের উচিত সর্বভারতীয় স্তরে নিজের রাজনীতিকে আরো বেশি করে নিয়ে যাওয়া। রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে অভিষেক মমতা এই মুহূর্তে চাইছেন না। আর অভিষেকও বোধহয় সর্বভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে খুব একটা ঝাঁপিয়ে পড়তেও উৎসাহী নন, কারণ তিনি জানেন যাই হোক 42টার বাইরে তো তৃণমূল কংগ্রেস কিছু নয়। আর এই মুহূর্তে এনডিএ সরকার পতন হবে এতটা আশাবাদী অভিষেক নন। মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন। তাই 2024-এর নির্বাচনের আগে তিনি রাজ্য প্রশাসনের অন্দরে ঢুকে প্রশাসনের খোললজ্জে বদলাতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করতে রাজি নয়। এই নিয়ে একটা টাসেল আছে। সেই টাসেল কতদূর পর্যন্ত যাবে, আবার মধুরীয়ন সমাপায়িত হবে নাকি অভিষেক নিজেকে আরো গুটিয়ে নেবেন, আরো অন্য কোনো রাজনৈতিক পদক্ষেপ তার আস্তিনে লুকোনো আছে কিনা আমি জানি না, আমি স্পেকুলেট করতে রাজি নই। কিন্তু এইটুকু বলতে পারি, শার্প রিফট
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। অভিষেক তার একটা নিজস্ব ভিশন আছে কিভাবে সরকার চলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড স্কুল, একটা জেনারেশনাল গ্যাপ তো আছে দুজনের দৃষ্টিভঙ্গি, কাজের প্রক্রিয়া ইত্যাদি নিয়ে। এই যে আমলাশাহীর কিছু মৌলিক পরিবর্তন অভিষেক চান, কিন্তু মুখ্যমন্ত্রী মোটামুটি স্ট্যাটাস কো মেনটেন করতে চান। অভিষেক বারবার করে অনেক প্রবীণকে এবার টিকিট দিতে চাননি, তাদের হয়ে প্রচারেও যাননি, তারা কিন্তু জিতেওছেন, আবার সুদীপবাবু দলনেতা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই সমস্ত বিষয়কে ওরা গুরুত্ব দিতে চাননি, তাই মনোমালিন্য এসব হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা কোন পর্যায়ে যাবে, অভিষেককে একেবারে অনড় অবস্থান নিয়ে থাকবেন, সেটা এই মুহূর্তে বলা যায় না। কিন্তু ওই বললাম, তৃণমূলের অভ্যন্তরের রাজনীতিও কিন্তু একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছে। নবীন প্রবীণ বিষয়কে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথে নিয়ে যে বিতর্ক আছে বা যে বিরোধ আছে, সেই বিরোধকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসও কিন্তু কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল আছেন অভিষেকের ভোকাল সাপোর্টার, আর একদল মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মোস্ট পপুলার লিডার, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট হয়। অভিষেকের উচিত আরো 10-12 বছর ধৈর্য ধরে বাংলার রাজনীতিকে অনুসরণ করা, নিজের মতো করে রাজনীতি করা এবং এরা সার্বিকভাবে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা। হ্যাঁ, অভিষেক নবজোয়ার যাত্রা করেছেন, আবার নানা লোকেশও করেছিলেন। নানা লোকেশ 3000 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটেছেন, কিন্তু অভিষেক নবজোয়ার যাত্রায় কতটা হেঁটেছেন আমি বলতে পারবো না, কিন্তু এরকম তারেনি, মূলত গাড়ি করেই তিনি ঘুরেছেন। তাই নানা লোকেশের উত্থান হচ্ছে ব্যাপটিজম ইন ফায়ার, আর অনেকে বলছেন অভিষেকের উত্থান হচ্ছে অন্ডার লিফটে করে। হ্যাঁ, তিনি কর্পোরেট সংস্থার আদলে দল চালাতে চান, আইপ্যাকের পরামর্শকে নেন, তাদের চোখ দিয়ে অনেক কিছু সিদ্ধান্ত দেখেন। অভিষেকের হয়তো এরা সেই অর্থে ক্লোজ লোক নেই, যারা অভিষেক মনে করেন যারা কাজের তাদের তিনি সঙ্গে রাখেন, এসব শোনা টোনা যায় আর কি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো এইসব নিয়ে একটা বিরোধ মতানৈক্য আছে, এখনো পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি, আগামী দিনে যাবে কিনা বলতে পারবো না। কিন্তু লোকসভায় 29টা আসন জেতার পরেও শাসক দলও যেমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, একটা ট্রানজিশনে দাঁড়িয়ে আছে, বাংলার রাজনীতিও নানাবিধ কারণে একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।